যারা মোটামুটি বাংলাদেশে পাওয়ারফুল বাইক চালিয়ে ইউজ টু, আমার মানে পাওয়ারফুল মানে যারা ফাস্টেস্ট মুভ করে ইউজ টু, তাদের জন্য এই বাইকটা একটু একটু মানে ম্যাচ করবে না। এই পাশে দাঁড়িয়ে দেন ভাই, কি ব্যাপার আপনি? মজার মেশিন ভাই এটা। নাকি তোমার কিছু ফেটে গেল? হ্যাঁ, নাকি কিছু ফেটেছে? না 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 ভাই, আসলে রেড ক্রোম রয়্যাল এনফিল্ড নিয়ে, আর সেই সাথে ক্রোম কালারের কি বলে গেল জুয়েলারিস, পুরা কুপ্পি চারির মতো জুয়েলারি পরে আমি এখন রওনা দিচ্ছি একটি লং ট্যুরে। আর আজকের লং ট্যুর হচ্ছে চট্টগ্রাম, কারণ আমার কাছে ঢাকা চট্টগ্রাম এক স্ট্রেইট হাইওয়ে হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের জন্য সবচাইতে বেস্ট হাইওয়ে। আর আমি এ পর্যন্ত যতগুলোই বাইক কিনেছি, ম্যাক্সিমাম না 90% বাইক আমি হাইওয়েতে ব্রেক ইন করেছি খুবই স্মুথলি ড্রাইভ করে করে, এবং আমার ওই বাইকগুলো বেশ ভালো লংজিভিটি পেয়েছে। যদিও সেই বাইকগুলো আমি 8-10 হাজার কিলোমিটার পর বিক্রি করে দিয়েছি, তারপরও যারা এখনো চালাচ্ছে তারা কিন্তু অলওয়েজ আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। প্রতিটা বাইক কিনলে মোটামুটি আমার এই ব্যাগ বাঁধানে বেশ বেগ পোহাতে হয়, কিন্তু এই রয়্যাল এনফিল্ডে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আমার রাইনক্স ব্যাগটি সেট হয়ে গিয়েছে। এবং এই রাইনক্স ব্যাগের সাথে বেশ কিছু বেল থাকে, বেলগুলোর মাধ্যমেই অ্যাডজাস্ট হয়ে গেছে। আই হোপ পুরো রাস্তায় আমি ব্যাগের ব্যাপারে একেবারে জিরো কমপ্লেইন থাকবো। স্পোর্টস বাইকের পিছনের ব্যাগ বাঁধা কিছুটা হলেও রিস্ক, কিছুটা হলেও টাফ, তো সেই জায়গাটায় এইখানে খুব সুন্দরভাবে সেট হয়েছে। আসলে রয়্যাল এনফিল্ড বাইকটা তৈরি করেছি তো লং ট্যুর ট্রাভেল, আরো কত কিছু করার। তো বন্ধুরা, লেটস গো। একে তো নতুন বাইক, তার উপর আবার জীবনের প্রথম উচ্চ সিসির মোটরসাইকেল নিজের, অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফিলিংস কাজ করছে আমার এই আজকের ট্যুরে। যেহেতু ব্রেক ইন পিরিয়ড আর এটা হচ্ছে ব্রেক ইন ট্যুর, তাই আমি বাইকটাকে 70-80 অর্থাৎ এই যে এখানে ইকো লেখা আছে, ইকো অর্থাৎ ইকোনমি মুড, এই ইকোনমি মুডেই আমি বাইকটাকে রাইড করছি। এতে মোটামুটি ব্রেক ইন পিরিয়ডে বাইকটা স্মুথলি তার স্পিড আপ হতে পারছে, এবং সেই সাথে আমার মনে হয় ফুয়েলটাও বেশ কম খাচ্ছে। এইভাবে যদি ইকো মুডে সারা জীবন কন্টিনিউ করা যায়, আমার মনে হয় না এই রয়্যাল এনফিল্ড খুব সহজে কারো সমস্যা হবে। একেবারে লাখ কিলোমিটার চালাতে পারবেন, কারণ যে বিল কোয়ালিটির বাইক সেটা আসলেই প্রশংসনীয়। আগে মনে রাখবেন, বড় ইঞ্জিন যদি আপনি যত্নের সাথে চালান তাহলে সেটার রেসপন্স অনেক বড় পাবেন, বুঝছেন, অনেক বড়। যে কোনো কাজই যখন আমি প্রথম করি তখন আসলে আমার ওই কাজটার দিকেই পুরো মনোযোগ চলে যায়। যেমন এই বাইকটা নিয়ে প্রথমবারের মতো হাইওয়ে আসছি, সো রাইডটা কীভাবে করছি, রাইডের সময় বাইকটা কেমন পারফরমেন্স দিচ্ছে, কী তারতম্য আছে, আগে 150 আমি কী জিনিস পেয়েছিলাম সেটা এখানে আছে কিনা, কতটুকু আছে, এইসব বিষয়ে কিন্তু আমার টোটাল মনোযোগটা চলে যাচ্ছে। যার কারণে আমি শুধু রাইড করছি আর করছি, কথা বলছি কম। যদিও ব্লগে তো আর সেটা দেখানো হয় না, ব্লগে আসলে ওই কথার অংশটুকুই দেখানো হয়। 80-90 গতিতে চালাচ্ছি এবং পিছনে আসা যানবাহনগুলোকে সাইড দিয়ে দিচ্ছি। আমাকে অবশ্যই আপনারা যখন অপটিমাম স্পিডে বাইক চালাবেন তখন আপনাদের খেয়াল রাখতে হবে লুকিং গ্লাসে, যে পিছন থেকে আসা যানবাহনগুলো তারা সহজে সামনে যেতে পারছে না। যদি আপনি খুব বেশি কাউকে আটকে রাখেন তাহলে তো সে হর্ন দিয়ে ফাটায় ফেলবে, আর যদি ভয়ঙ্কর কোনো যানবাহন হয় তাহলে আপনার মানে মনের অজান্তে অনেক কিছুই হয়ে যেতে পারে। তাই সবসময় একটু পর লুকিং গ্লাস খেয়াল রাখতে হবে। আমি মোটামুটি প্রতি 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে 1 বা 2 বার করে লুকিং গ্লাসগুলো দেখি, এবং আল্লাহর রহমতে আমি লাস্ট কয়েক বছর ধরে আল্লাহ আমাকে নিরাপদ রেখেছে। অনেকেই আছে নিজের দোষে অ্যাক্সিডেন্ট করে মানে বলে ফেলে যে আল্লাহ চাইছে এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা তো একেবারে হুদাই একটা কথা, আল্লাহর উপর দায় চাপা দেওয়া, এটা বলা যাবে না। সবসময় নিজের উপর দোষ চাপাবেন যে আপনি ভুল করেছেন। আল্লাহ কি কখনো ভুল করতে পারে ভাই বলেন? আল্লাহ কখনোই ভুল করতে পারে না। আল্লাহ এক, অদ্বিতীয়, এবং উনি যা ভালো মনে করেন সেটাই করেন। এখন আপনার অসচেতনতার কারণে যে দুর্ঘটনা ঘটেছে সেটা তো
আপনিই দায়ী হবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রোড ডিভাইডের উপরে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে এখন চমৎকার হলুদ রঙের, নীল রঙের, নানা রঙের ফুল দেখা যাচ্ছে। অস্থির লাগছে, সেই লাগছে। এবং আমার যেটা মনে হয় এই ফুলগুলো সম্ভবত এই গরমের সময় ফোটে। অসাধারণ, মানে হলুদের স্বর্গ বলা যায় এখানে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় গুণ হচ্ছে অনেক কথায় শুনতে না পারা। আপনি যত বেশি কথা শুনবেন তত বেশি আপনি কনফিউজড হয়ে যাবেন। তো আজকে এইখানে একটা ইউনিক হোটেল দাঁড়ালাম। হোটেলের নাম হচ্ছে বাইপাস 2। এইখানে খাওয়া দাওয়া করলাম পাঙ্গাস মাছ দিয়ে ভাত, এবং সেই সাথে ভাত হচ্ছে 2 প্লেট, আর সেই সাথে হালকা ডাল। মোট 150 টাকা বিল হয়েছে। আমার কাছে যথেষ্ট কম বলে মনে হয়েছে। আপনারা যারা বাজেট ট্যুর করেন, এই ধরনের বড় বড় ট্রাক স্ট্যান্ডের পাশে যে হোটেলগুলো আছে এইখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যথেষ্ট চিপের মধ্যে। আপনাদের লাঞ্চ, ডিনার, এমনকি ব্রেকফাস্টও হয়ে যাবে। আসলে ট্যুরিং খরচটা দিন দিন বেড়েই চলছে। সো আমাদেরকে ভাবতেই হচ্ছে কিভাবে একটু স্বল্প খরচে ট্যুর ট্রাভেল করা যায়। আই হোপ আমার অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে। হোটেলটা ভালো ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল, আর চাটা তো জোস ছিল। আর কেমন লাগছে আমার রয়্যাল এনফিল্ড? আলহামদুলিল্লাহ। আমি ইন্ডিয়াতে যে রয়্যাল এনফিল্ডটা চালিয়েছিলাম ওইটা চালিয়ে মোটামুটি রাইডিংয়ের একটা বিরক্তি ছিল, কিন্তু এটায় কোনো রাইডিংয়ের বিরক্তি নেই। আল্লাহর রহমতে আমি 80, 90, মানে এর ইকোমুড 90 পর্যন্ত যায়। আমি 90 পর্যন্ত খুব সুন্দরভাবে রাইড করেছি, এবং মাঝে মধ্যে এটা 100-এ উঠে গেছে। ভাই যাবেন? মাঝে মধ্যে এটা 100-এ উঠে গেছে, এবং কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যারা মোটামুটি বাংলাদেশে পাওয়ারফুল বাইক চালিয়ে ইউজ টু, আমার মানে পাওয়ারফুল মানে যারা ফাস্টেস্ট মুভ করে ইউজ টু, তাদের জন্য এই বাইকটা একটু মানে ম্যাচ করবে না। কিন্তু যারা রিল্যাক্সে কুল মুডে ট্যুর ট্রাভেল করতে পছন্দ করে, আমার মনে হয় দিস ইজ ভেরি গুড ওয়ার্ক। এই যে আমি 500 কিলোমিটার আজকে রাইড করে আমার এতটুকুই মনে হলো যে বাইকটা দিয়ে ঠান্ডা মাথায় সারা দুনিয়া চক্কর দেওয়া যাবে। আর বাইক ইঞ্জিন যতই চালাচ্ছি ততই ফ্রি হচ্ছে, ততই স্মুথ হচ্ছে। আমার ওই পূর্বের রয়্যাল এনফিল্ড চালানোর অভিজ্ঞতা আর এটা চালানোর অভিজ্ঞতা টোটালি আকাশ আর পাতালের মতো। আমি ভাবতেও পারি নাই এতটা ইমপ্রুভ করবে রয়্যাল এনফিল্ড। আমার বিশ্বাস যারা বাংলাদেশে অলরেডি বাইক হাতে পেয়েছেন, যারা ট্যুর করেছেন, যারা ট্রাভেল করেছেন, তারা এই বাইকটা দিয়ে যথেষ্ট স্যাটিসফাইড। আর এতক্ষণ তো দিনের বেলায় চালালাম, এখন রাত হয়ে যাচ্ছে, রাতের বেলাও চালাবো, দেখবো হেডলাইটে আলো কেমন, এই হেডলাইটে চলবে কি না। যদিও আমাদের দেশে বিপরীত পাশ থেকে আসা গাড়ির আলো অনেক বেশি, যার কারণে আমাদের এক্সট্রা ফগ লাইট দিয়ে চিন্তা করতে হয়। আমি শহরের মধ্যে মোটামুটি এর হেডলাইটে আলো ভালোই রেখেছি। এখন দেখি হাইওয়েতে পুরোপুরিভাবে বুঝতে পারবো। যদি কম মনে হয় তাহলে আমি ভবিষ্যতে এক্সট্রা ফগ লাইট লাগিয়ে ফেলবো। আমি এত সুন্দর করে কথা বললাম, সবাই আস্তে তালি দিল, একটু জোরে তালি দেন, জোরে তালি দেন। এই পাশে তালি দেন ভাই, কি ব্যাপার আপনি? তো আমি এখানে ব্লগ করছি, ভাইয়েরা চলে আসছে আমার ব্লগিং করা দেখতে। এবং কেমন লাগলো ভাই আমি যে ব্লগিং করলাম, কথা বললাম? ভালো লাগলো। আপনারা অবশ্যই চকলেট বাইকার ইউটিউব চ্যানেলটা দেখবেন। হ্যাঁ, করছেন? থ্যাংক ইউ। এই ভাইরা এক কাপ চা দিয়েন। আচ্ছা ঠিক আছে, ডিবি না? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.
বেশ বড় একটা ব্রেক দিলাম, কারণ ব্রেকিং পিরিয়ডের একটা বাইক 350 সিসি, ইঞ্জিন হচ্ছে গরম, সো এটাকে একটু ভালো মতো ঠান্ডা করার চেষ্টা করলাম। প্রায় 2 ঘন্টা এই জায়গায় সময় অতিবাহিত করলাম। বাইক আসলে মায়া করে চালাতে হবে। আপনি যদি বাইকরে মায়া না করেন, সেই বাইক থেকে আপনি কখনোই ভালো ফল পাবেন না। আসি, হ্যাঁ, যেখানেই যাচ্ছি মোটামুটি সবারই কৌতূহল বাইকটা নিয়ে, বাইকটা কেমন, কত মাইলেজ দেয়, কত স্পিড উঠে, বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন। তবে যারা রয়্যাল এনফিল্ড ইন্ডিয়াতে চালিয়েছে তাদের প্রথম প্রশ্নই থাকে, ভাই ভাইব্রেশন কেমন? তো আলহামদুলিল্লাহ বাইকটাতে ভাইব্রেশন নাই। যদি ভাইব্রেশন থাকতো হয়তো বা এতক্ষণে আমার মুখ থেকে আপনারা শুধু কমপ্লেইন আর কমপ্লেইন শুনতেন। তো এখনও পুরোপুরি ফুল অন্ধকার হয়নি, যেই আলোটা আছে চলবে, চালানো যায়। মনে হচ্ছে যে 70, 80, 90 স্পিড পর্যন্ত এই আলোতে কভার করা যাবে। এখন 100+ স্পিডে তো আসলে চালানোই ঠিক না, সেখানে আলো কতটুকু তাকে সাপোর্ট করবে সেটাও একটা চিন্তার বিষয়। তবে আমি মনে করি 2টা ফগ লাগিয়ে নিলে ভালো। সমস্যাটা হচ্ছে অন্ধকার না, সমস্যা হচ্ছে বিপরীত পাশ থেকে যে গাড়ির আলোগুলা এত বেশি বিকট আলো থাকে, সেখানে আসলে এই আলোগুলা চলে না। যদি তারাও মোটর বাইকের মতো মিনিমাম লাইট ইউজ করতো তাহলে হয়তো বা চলতো। বাসওয়ালা যেটা করে, ওরা স্টক লাইটটাকে খুলে এমন পাওয়ারফুল লাইট লাগায়। এখন পুলিশ তো আর সেটা দেখে না যে একটা গাড়ির সাথে কত পাওয়ারের আলো থাকার কথা, কত পাওয়ারের আলো আছে। এগুলো যদি খেয়াল করতো, এগুলোর উপর যদি মামলা মোকদ্দমা হতো, তাহলে আমরা বাইকাররাও এক্সট্রা কি লাইট, ফগ লাইট না লাগিয়েই সুন্দর চালাতে পারতাম। এখন টেস্ট রাইডে যাচ্ছে রয়্যাল এনফিল্ড। লাল রঙের হেলমেট, লাল রঙের হেলমেট দিয়ে লাল এনফিল্ড। উঠবো নাকি এমনি উঠবো? তুমি জাম দিয়ে উঠো, জাম। ভাই সুমুর কাছে যেতে হবে, সুমু কারাতে শিখতে হবে ভাই। সুমু, হ্যাঁ, সুমু কারাতে শিখতে ও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্শাল আর্ট। এটা চালাতে গেলে কেন আমাকে কারাটে শিখতে হবে? কোয়ালিটি প্রোডাক্ট তোমাকে ইউজ করতে হলে তোমাকে কোয়ালিটি এনশিওর করতে হবে। মার্শাল আর্ট কোয়ালিটি নিয়ে এসে তুমি এই ধরনের শক্তি লাগবে তো, শক্তি লাগবে। হ্যাঁ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি ভালো থাকবে? সব ভালো থাকবে, কোনো কিছু নষ্ট হবে না, ফাটবে না। এগুলো আসলে বাকওয়াস কথা, মিডিয়ার চক্রান্ত, কোনো কিছুই তোমার ফাটবে না। মিডিয়া না পড়ে যাক, ওরে বাবা, ওরে বাবা, আপনার বডির লাগে মিলছে। হাতির পিঠে হাতি নাকি? হ্যাঁ, হাতির লাগে, হাতির পিঠে হাতি। তাহলে ফাইমরে কি কইবো? হ্যাঁ, আমার একটু ভালো ভাই, এত গরম কে দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, হরিয়াল গাড়ি গরম না, ইঞ্জিন গরম হবে না, গাড়ি তো গরম। ও গরম 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 বাইক, গরম গরম জিলাপি। যাও, হ্যাঁ, পান পুরাই একটা মজার মেশিন ভাই এটা। নাকি তোমার কিছু ফেটে গেল? হ্যাঁ, নাকি কিছু ফেটেছে? না ভাই, আসলে এটা আসলে ব্যাপারটা ওইটা না। ব্যাপারটা হচ্ছে কি, যেরকম করে বলে আসলে এটা এরকম না। মানে এটা এখন আমি চালাই, মানে আমাদের দেশের আমি চালাই বলতেছি। আগেরটা তো আপনার যে সিরিজ ইঞ্জিন ছিল না, খুব শর্ট ছিল, ওইটা আমি চালাইছিলাম হালকা করে, অল্প করে। তো তখন আমার এটার প্রতি একটা বিরক্ত ভাব আসছিল, কিন্তু এটা আসলে ওরকম না। এটা খুব স্মুথ, খুব রিফাইন মনে হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের যে বাইকগুলো আছে ওগুলোর মতনই আমি করতেছি, ঠিক আছে? তো মোটামুটি ভালো। বাকিটা এখন পাহাড়ে গেলে বুঝতে পারবো ভাই। হ্যাঁ, পাহাড়ে গেলে যদি একটু টান দিতে পারি তাহলে হয়তো বুঝতে পারবো যে এটা কি অবস্থা। ওকে, তোমাকে পাহাড়ে নিয়ে যাওয়া হবে। ওকে ওকে ওকে।
এমন না যে রাতের বাসায় আজকে প্রথমে এই উঁচু জায়গাতে উঠলাম, এর আগেও আমি আমার সবগুলো বাইক দিয়ে যখন এই জায়গাটা উঠি কিছুটা হলো টের পাওয়া যায়, বেশ উঁচু কিন্তু যদিও অল্প একটু জায়গা, কিন্তু আজকে যে আমি রয়্যাল এনফিল্ডে উঠলাম টেরই পেলাম না। মানে 350 সিসি এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসির এই যে টর্কের যে পাওয়ারটা সেটা খুব স্পষ্টভাবে এখানে টের পেলাম এবং বুঝতে পারছি এটা দিয়ে পাহাড়ে রাইড করে খুব মজা পাবো। যাই হোক, লম্বা একটা সফর হয়ে গেল, সুন্দর একটা রাইড হলো এবং ভাবলাম আগামীকালকেই চট্টগ্রামে যে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার আছে সেখান থেকেই সার্ভিস করিয়ে ফেলবো, কারণ অলরেডি বাইকটা 600 কিলোমিটার হয়ে গেছে। নিয়ম হচ্ছে 500তেই ফার্স্ট সার্ভিসিং দেওয়া, যেহেতু আমি হাইওয়েতে ছিলাম। আই হোপ রয়্যাল এনফিল্ড এটা কনসিডার করবে, শুধু রয়্যাল এনফিল্ড না, এটা আসলে যে কোনো ব্র্যান্ডই কনসিডার করে। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করছি। কেমন লাগলো রয়্যাল এনফিল্ডের ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আগামীতে রয়্যাল এনফিল্ড নিয়েও অনেক অনেক ট্যুর হবে, ট্রাভেল হবে আর গল্প হবে। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই।